রোহিঙ্গারা হাজার হাজার রোহিঙ্গা এই দেশে বসবাস করতে পারে। আমরা পাকিস্তানের জন্ম, এই দেশ পাকিস্তান ছিল ওই সময়ের জন্ম। এখন বাংলাদেশ 50-60-50 বছর হয়েছে এই জায়গায় আমরা আছি। এখন কি আমরা থাকতে পারবো না রিজার্ভে? না থাকতে পারলে চেয়ারম্যান সাহেব কী করবো? আমরা চেয়ারম্যান সাহেব হলো আপনার প্রতিনিধি, উনি কী করব না করব, এই জন্য আমরা এখানে অবস্থান করতেছি। দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আবু মুসা জীবন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল বাংলা 24-এর ফেসবুক পেজের। দর্শক, আমি যেখানটায় দাঁড়িয়ে আছি এটি হচ্ছে যে ফটিকছড়ি উপজেলার 2 নং দাঁতমারা ইউনিয়নের 3বারের নির্বাচিত চেয়ারম্যান, যিনি ইতিমধ্যেই জনগণের কাছে খুবই তার উন্নয়ন কর্মদক্ষতার কারণে জনগণের অন্তরে স্থান করে নিয়েছেন। মোহাম্মদ জাহান আলম সাহেবের বাড়ি থেকে আপনাদেরকে সংযুক্ত করে নিচ্ছি। দর্শক, আমার পাশে যে লোকগুলো দেখতে পাচ্ছেন, অনেকগুলো লোক এখানে, তারা চেয়ারম্যানের বাড়িতে সকাল থেকে অবস্থান নিয়েছে অনেকটা অনশন ধর্মঘটের মতন তারা এখানে শুরু করেছে। চেয়ারম্যানের বাড়ি থেকে তারা সকাল থেকে সত্যছে না। যে বিষয়টির জন্য তারা এখানে এসেছে সেটি হচ্ছে যে এই লোকগুলো কিন্তু মারা ইউনিয়নের যে 4 নং ওয়ার্ড রয়েছে, 4 নং ওয়ার্ডের অর্থাৎ বান্দরমারা, বুদ্ধথলি, কাঞ্চনাথলি, তারাখু, উত্তর বান্দরমারা এইসব এলাকার বসবাসকারী লোক। এরা এখানে স্বাধীনতার আগ থেকে অর্থাৎ প্রায় 70-80 বছর বয়স থেকেই সময় ধরে তারা সেখানে বসবাস করছে। এই জায়গাগুলো বন বিভাগ 1977-78 সালে স্বাধীনতার পরবর্তী সময়ে রাবার অর্থাৎ বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে হস্তান্তর করেছিল রাবার বাগান সৃজন করার জন্য। কিন্তু তখন যে সমস্ত কর্মকর্তারা রাবার বাগান সৃজন করেছিলেন, তারা কিন্তু এই সমস্ত লোকগুলো যখন বসতি ছিল সেই বসতিগুলো উচ্ছেদ না করে তারা কিন্তু ওনাদেরকে স্থিত অবস্থায় রেখে পাশে একটা ডিমার্কেশন অর্থাৎ সীমানা নির্ধারণ করে দিয়ে তারা সেখানে তাদেরকে রেখেই পরবর্তী জায়গায় অর্থাৎ সীমানার বাইরে গিয়ে তাদেরকে বসবাস করার সুযোগ করে দিয়েছে এবং বাগান সৃজন করেছে। কিন্তু একটি বিষয় হচ্ছে যে সাম্প্রতিক সময়ে এসে রাবার বাগান কর্তৃপক্ষের যে সমস্ত কর্মকর্তারা বর্তমানে রয়েছেন, তারা উচ্ছেদ অভিযানের নামে অর্থাৎ রাবার বাগান সম্প্রসারণ নামে তারা প্রতিদিন সেখানে উচ্ছেদ অভিযান চালাচ্ছে। কোনো প্রকার নোটিশ তাদেরকে দেওয়া হচ্ছে না। বিনা নোটিশে হঠাৎ করে গিয়ে তাদেরকে তাদের বাড়িঘর ভাঙচুর করছে, তাদের যে ফলজ বনজ বাগান এগুলো কেটে নিধন করে ফেলতেছে এবং তাদেরকে মামলা দিয়ে হয়রানি করতেছে। পাশাপাশি তাদের যে পরিবারের যে নারীরা রয়েছে, মহিলারা রয়েছে, তাদের উপরও বিভিন্ন ধরনের অত্যাচার নির্যাতন চালাচ্ছে। তো এই সমস্ত ঘটনা প্রবাহ এবং সর্বশেষ গত পরশুদিন তারাখো রাবার বাগান কর্তৃপক্ষ বুদ্ধথলি এলাকায় গিয়ে আব্দুল সালাম নামে এই লোকের সহ আশেপাশে আরও বেশ কয়েকজন বসবাসকারী মানুষের প্রায় 1/2 বছর বয়সী বিভিন্ন ফলজ গাছ, আম কাঁঠাল গাছ থেকে শুরু করে বিভিন্ন ফলজ গাছ কেটে একেবারে ধ্বংসলীলা চালিয়েছে। তারা আজকে এসেছে মূলত চেয়ারম্যান সাহেবের বাড়িতে। সকাল থেকে তারা এখানে অবস্থান নিয়েছে, কোনো মতে তাদেরকে সরানো যাচ্ছে না। তাদের দাবি হচ্ছে যে বিনা নোটিশে যে 70-80 বছর বয়স ধরে তারা সেখানে বসবাস করছে, যেখানে অতীতের কর্মকর্তারা তাদেরকে ড্রেন করে সীমানা নির্ধারণ করে দিয়ে তাদেরকে বসবাসের সুযোগ করে দিয়েছে, কিন্তু বর্তমান সময়ে যারা কর্মকর্তা রয়েছে তারা তাদেরকে সেখান থেকে বিনা নোটিশে উচ্ছেদের পায়তারা করতেছে। এই প্রতিবাদে তারা এখানে সমবেত হয়েছে এবং চেয়ারম্যান সাহেবের বাড়িতে অবস্থান নিয়েছে। আমি একটু কথা বলবো, বয়োজ্যেষ্ঠ একজন মুরব্বী আছেন, ওনার সাথে একটু কথা বলবো, জানতে চাইবো কেন তারা চেয়ারম্যান সাহেবের বাড়িতে এসেছেন, তাদের দাবিটা বা কি। একটু যদি বলেন মুরব্বী, আপনারা চেয়ারম্যান সাহেবের বাড়িতে কেন অবস্থান নিয়েছেন, কি দাবি আপনাদের? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আমরা আছি যে আজকের থেকে 70-80 বছর হয়ে তো আমরা রিজার্ভে বসবাস করি। রিজার্ভে বসবাস করার সময় রবার বাগান মনে করেন আমরা ওই জায়গায় অবস্থান করার 15 বছর পরে যাই রবার বাগান হয়েছে এই জায়গাতে। তো লম্বা কথা করে লাভ নাই, ওনারা আমরা এরিয়া দিয়ে আমরা জায়গা আমরা ছাড়ে দিয়ে এরা রবার বাগান করে গেছে। এক একটা গাছের বের হয়েছে রবার গাছের 5 ফুট 6 ফুট 4 ফুট। এখন আগে কত হাজার হাজার ম্যানেজার এখান থেকে গুজরে গেছে, কোনো ম্যানেজারে আমরার উপরে কোনো টর্চারিং করে নাই। এখন বর্তমান যে আছে হে টাকা চায়, হ্যাঁ মোটা অঙ্ক টাকা দাও, নইলে তোমরা পুরানা বসত কিছু থাকবে না, এই সমস্ত ধমকি দিয়ে গত 5 দিন আমাদের থেকে কিছু টাকা নিছেও, নেওয়ার পরও তাদের কর্মকর্তারা টাকা নিছে, নেওয়ার পরও আমাদের
যে এটা ক্ষতিগ্রস্ত করছে অন্তত 2 লক্ষ টাকার গাছ ধ্বংস করে দিছে। এই অন্যায় কেন করতেছে? আমরা রিজার্ভ আছি সত্য, রোহিঙ্গারা হাজার হাজার রোহিঙ্গা এই দেশে বসবাস করতে পারে। আমরা পাকিস্তানের জন্ম, এই দেশ পাকিস্তান ছিল ওই সময়ের জন্ম। এখন বাংলাদেশ 50-60-50 বছর হয়েছে এই জায়গায় আমরা আছি। এখন কি আমরা থাকতে পারবো না রিজার্ভে? না থাকতে পারলে চেয়ারম্যান সাহেব কী করবো? আমরা চেয়ারম্যান সাহেব হলো আপনার প্রতিনিধি, উনি কি করব না করব, এই জন্য আমরা এখানে অবস্থান করতেছি। আমরা এই ক্ষতিপূরণ যেভাবে হোক এটা যেন আমরা পাই। আর আমরা যে আজকে 50-60 বছর 70 বছর ওই জায়গায় রয়েছি, ওই জায়গার অধিকারটা যেন আমরা থাকে। কোন জায়গায় চেয়ারম্যান সাহেবের বাড়িতে কেন আসছেন? এই চেয়ারম্যান সাহেবের বাড়িতে আসছি, উনি আমরা প্রতিনিধি, তো আমরা কি করব? আমরা উপরে যে রবার বাগান হলে এত বড় অত্যাচার করে, ওনার কিছু করার নাই। হ্যাঁ, তো উনি কি করব না করব, এমপি সাহেবের কাছে যাইব না উপজেলার কাছে যাইব না মন্ত্রীর কাছে যাইব, এটা আমরা জানার বিষয় নয়। উনি আমরা চাই সমাধান। উনি কিভাবে সমাধান করে দিব, কিভাবে আমরা ছেলেবেলার এই জায়গায় থাকতে পারবো, এই রাস্তাটা আমরা করে দিতে হবে। এই দর্শক শুনছিলেন বয়োজ্যেষ্ঠ মুরব্বীর কথা। আমরা আরেকজনের সাথে কথা বলবো যিনি ক্ষতিগ্রস্ত, আব্দুল সালাম সাহেব, যার বাড়িতে মূলত ধ্বংসলীলা চালিয়েছে। অর্ধশত বছর বয়সী বহু পুরনো আম কাঁঠাল গাছ ভেঙে ফেলেছে। আমরা ওনার সাথে একটু কথা বলবো, ওনার কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, ওনার দাবিটাই কি, আর চেয়ারম্যানের বাড়িতে বা কেন আসছেন। সালাম সাহেব, একটু যদি বলেন যে আপনার কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, কেন বা এমন করেছে, কোনো নোটিশ দিয়েছে কিনা আপনাকে? আসসালামু আলাইকুম। না, আমার কোনো নোটিশ দেয় নাই, কিন্তু মনে করেন আমার হঠাৎ করে যাই মনে করছে কি এই মনে করছে সব মানে আক্রমণ করলো যে আসলে কিন্তু মনে করেন আমার মনে করছে কি আজকে থেকে অন্তত 100 বছর আগের বছর আমার দাদার 3 বছর যে অনেক গাছ কাটা মনে করছে খাইতে ফেলাইছে। আমি বাধা দিতাম গেছিলাম, আমার দিয়েছেন ধার দিয়েছেন লাঠি দিয়ে ডুমরাইছে। এখন কথা হচ্ছে মনে করছে আমি তাদের লোকে মনে করছে বলে কৌশল কিছুতে আমি পাইতেছি না। আমার প্রতিনিধি হলো চেয়ারম্যান সাহেবের বাড়িতেই আমি চেয়ারম্যান সাহেবের বাড়িতেই মনে করছে গেরা হচ্ছি। চেয়ারম্যান সাহেব আমার যেখানে নিতে চাই ওইখানে আমি মনে করছি চেয়ারম্যান সাহেব যেটা সিদ্ধান্ত দেয় ওইটাই আমি মানি। এখন করতে হলে মনে করছে আমার যে ক্ষতিপূরণ এখানে 2-2.5 লাখ টাকার মনে করছে আমার মাল সামান গাছগাছরা বাঁশ গাছ ধানিয়ে জমিন মনে করছে সারা লাগাই দিতেছে ম্যানেজার সাহেব। এখন আমার কথা হলে মনে হয় আমার প্রতিনিধি চেয়ারম্যান সাহেব যেটাই সিদ্ধান্ত দেয় এটাই আমরা মানি, এই হলো কথা। দর্শক শুনছিলেন যিনি ক্ষতিগ্রস্ত আব্দুল সালাম, তার মতো আসলে অনেকেই আছে আরো ক্ষতিগ্রস্ত। আমরা আরো একজন মুরব্বীর সাথে কথা বলবো, উনার বক্তব্য জানতে চাইবো। উনারা কেন এখানে এসেছেন, কেন সকাল থেকে চেয়ারম্যান সাহেবের বাড়িতে অবস্থান নিয়েছেন, কেন এখান থেকে সরতেছেন না, একটু যদি বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কত হলো, আমার দাদা আসে নাই, আমার বাপে আমার ছোটকালে নিয়ে এসে আজকে তার 60 বছর আগে। আমরা এইখানে বসবাস করি। এই বসবাস করার 15-20 বছর পরে রাবার বাগান 1993-তে এইখানে বাগান করছে। ওই বাগানের বাউন্ডারি দিছে, বাগানের বাউন্ডারি অনুযায়ী আমরা এখনো আছি। এই বাগানটা 93 পরে 2001 সালে এটা কাইটিয়া আবার নতুন করে বাগান করছে, তখন আমাদের উপর আক্রমণ করে নাই। কিন্তু এখন আজকে 2024 সালে আইসা একজন কর্মকর্তা সে আইসা হঠাৎ করে যাইয়ে মানুষের বাড়ি ঘর লুটপাট, মানে গাছ পালা কাইটা সব ইয়া করতেছে। আর আমি শুনছি এরা নাকি টাকা পয়সা চাইছে। আবার আব্দুল সালাম কিছু টাকা পয়সাও দিছে, এরা বলবে কারা 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 দিছে এটা বলবে, কিন্তু আমি এটা জানি না, তবে টাকা দিছে এটা সত্য। তারপরে আমার মনে করেন এই গাছগুলা কাটার তো বড় কথা না। এখন যেভাবে রাস্তার জমির ভাসে, জমির থেকে 1 বিঘা তো ছাদ দেয় নাই, কোনো কোনো বাড়িতে উঠানের মাধ্যমে গাছ লাগাইতেছে। এগুলা কি? এটা তো আমরা এইভাবে করলে আমরা এখানে থাকা না থাকা ভালো। এই জন্য আমরা চেয়ারম্যান সাহেবের কাছে আসছি। চেয়ারম্যান সাহেব আমাদেরকে নিয়ে কী করবে, আমরা ওদেরকে বারে বারে আমরা ভোট দিই। আমাদের এমপি ভোটও আমরা দিতে পারি, উপজেলা বোর্ডও দিতে পারি, চেয়ারম্যান বোর্ডও দিতে পারি, মেম্বার বোর্ডও দিতে পারি, কিন্তু আমার ওই গাছপালা কাটার সময় তো আমরা কোনো কিছু অধিকার হইতে পারি না। এই জন্য চেয়ারম্যান সাহেবের কাছে আইছি। চেয়ারম্যান সাহেব আমাদেরকে যেইটি করে স্থায়ীভাবে আমাদেরকে একটা সমাধান করার জন্য ওনারা আমরা আইসে সকাল থেকে এই পর্যন্ত ঘেরাও করে রাখি দিছি। দর্শক শুনছিলেন মুরব্বীর কথা। আরেকজন ক্ষতিগ্রস্ত, উনিও একই ঘটনার শিকার হয়েছেন ইতিপূর্বে। তার কাছ থেকে একটু জানবো আসলে এখানে কি ঘটনা ঘটতেছে প্রতিনিয়ত, আপনারা কেনই বা চেয়ারম্যান সাহেবের বাড়িতে আসছেন, কি দাবি আপনাদের? আসসালামু আলাইকুম। আমরা দাবিতে আমরা তো আইছি ধরা এই জায়গাতে 80 বছর, 70-80 বছর পূর্ব বাগান করতে আমরা বাউন্ডারি করে নেন গাড়ি দিয়ে গেছে জায়গা। ওখানকার ম্যানেজার আই এই বাড়ি ঘর দুয়ার ভাঙচুর গাছ গাছরা কাটি জমিনে মাঝে সারা লাগায়।
এইটার লাই আমরা চেয়ারম্যানের বাড়ি আমরা ঘেরাও করছি। কি দাবি আপনাদের চেয়ারম্যানের কাছে? কি আমরা দাবি? দাবিতে ধরেন আমরা হেরে প্রতিনিধি বানাইছি, চেয়ারম্যান বানাইছি, এখন আমরা ফাঁসে থাকবার নাই, আমরা রূপে এই অত্যাচার জুলুম নির্যাতন আরম্ভ হয়েছে এই গতি। দর্শক শুনছিলেন, আমরা আরেকজনের সাথে কথা বলবো যিনি আমাদের কাছে তথ্য রয়েছে যে এই রাবার বাগানের যে ম্যানেজার রয়েছে তার কিছু নির্ধারিত এজেন্ট রয়েছে, কিছু গাঁট মাঠ কর্মী এবং ট্রাক্টর ড্রাইভার রয়েছে। তাদের মাধ্যমে তিনি কিন্তু এই সমস্ত বসবাসকারীদের কাছে কিন্তু টাকা দাবি করে, যদি টাকা তাদের দাবি পূরণ না হয় পরবর্তীতে গিয়ে কিন্তু উচ্ছেদ অভিযানের নামে এই ধরনের নির্যাতন অত্যাচার চালায় এবং বিভিন্ন ধরনের বৃক্ষ গাছগুলো কেটে ফেলা হয়, বাড়ির মহিলাদের উপর নির্যাতন চালানো হয়, তাদেরকে মারধর করা হয় এবং মামলা দিয়ে হয়রানি করা হয়। তো তেমনই একজন হচ্ছেন আইয়ুব, যিনি এই ঘটনার সাথে সম্পৃক্ত বা এই ঘটনা প্রবাহ যিনি প্রত্যক্ষ করেছেন এবং টাকা লেনদেনের বিষয়টি যিনি জানেন, তার সাথে একটু কথা বলবো। আইয়ুব ভাই, যদি একটু বলেন ঘটনাটি সংক্ষেপে। আসলে আমরা যে শুনেছি যে টাকা লেনদেনের বিষয়টি, আর এই উচ্ছেদ অভিযানের বিষয়ে একটু যদি বলেন আপনাদের দাবিটা কি? আমাদের দাবি আগে ছিল না, আজকে এই ম্যানেজার এই তারাখো বাগানে আজকে প্রায় 1.5 বছর এখানে আসার পরে এই ম্যানেজারে যে সমস্ত কার্যকলাপগুলো এখানে চালাইতেছে, অতীতে অনেক ম্যানেজার গেছে, অনেক ম্যানেজার আসছে, অনেক ম্যানেজার এখান থেকে রিটার্ন হয়ে গেছে, কিন্তু পাবলিক যেভাবে ছিল এইভাবে, বাগান যেভাবে ছিল এইভাবে। কিন্তু এখন এই ম্যানেজারে যে গাছ কাটার পাবলিকের জবরদখল, আমি ম্যানেজারের সাথে স্টাফের সাথে আমি কয়েকবার আমি অফিসে গেছি, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি অফিসে গেছি, ম্যানেজারের সাথে আমি বড় করছি, আমি স্যার আপনি বাগান করেন, পাবলিক যেভাবে সেভাবে থাকুক, আপনার বাগান যেভাবে সেভাবে থাকুক, কোনো বিশৃঙ্খলার দরকার নেই, পাবলিকের সাথে বিশৃঙ্খলা করবেন এখানে বাগান টিকতো না। আচ্ছা, এই ব্যবহার করে বড় গেছি। লাস্ট আব্দুল সালাম ভাইয়ের যে বসতরা নিয়ে এখন যে বেজালটা হয়েছে, এই বেজালটা আব্দুল সালাম ভাইয়ের ম্যানেজার নাকি গেছে 2 দিন ওয়ার্নিং দিছে গাছ কাটার জন্য, 2 দিন ওয়ার্নিং দিয়েছে, 3 দিনের দিন আবার টাকার প্রস্তাব দিয়েছে, এর কাছে 1 লাখ করে। হে আর্থিক দুর্বল গরিব মানুষ, আমাদের কাছে এবার আছে, কারণ ম্যানেজার 1 লাখ টাকা চাইতেছে, 1 লক্ষ টাকা দিলে জায়গা থাকবো, নইলে জায়গা আমার থাকবে না। আমি ঠিক আছে, আমি এটা দেখতেছি। তখন ম্যানেজারের এই বিতর্কত যে কর্মকর্তাগুলো আছে, মানে সোরা লেনদেন গুলো আছে, এটার মধ্যে 1 নাম্বার আছে আমিন, মাঠ করবে আমিন গার্ড। আমিনে আমাদের কাছে একটা প্রস্তাব নিয়ে আইছে 50,000 টাকার প্রস্তাব, দেলোয়ার আমি, আমরা দুজনের কাছে। তা আছে, আমি কিছু ভাই দেখেন, হে গরিব মানুষ, জায়গাটা প্রকৃত হবে, হে এটা বাগানের জায়গা না, এটা বাগান করে গেছে, তারা জায়গাটা সাথ দিয়ে গেছে। হ্যাঁ, এখন বাইরে 50, তারা আপনার দরকার মধ্যে কিছু খরচের টাকা দেওয়া হইব, কয় না খরচটা কিছু দিলে কমপক্ষে 30,000 টাকা দিতে হবে। লাস্ট একটা ফয়সালা হয়েছে 20,000 টাকার মধ্যে, একটা ফয়সালা হয়েছে দেলোয়ার সহ আমিন সহ 20,000 টাকার মধ্যে চাপা তো কিছু দেন, ওনার কাছে যায় টাকা 5,000 আনি, আবার 5,000 টাকা নেন, বাকি 15,000 টাকা আপনি বাগানে স্কোয়ার সানা লাগাই যাবার পরে বাকি 15,000 টাকা ভাইবেন। আমি এখন কারোর বিশ্বাস করতে পারি না। আচ্ছা ঠিক আছে, 15,000 টাকা ওই সময় দিন, আগে 5,000 টাকা দেন। 5,000 টাকা নেওয়ার 2 দিন পরে আমার ফোন দিয়ে কয়, ম্যানেজার গরম, বাগান থেকে এই গাছ তো থাকবে না। তখন আমার লগে আমিনের লগে অনেক ফোনে অনেক কথাবার্তি হয়েছে, হওয়ার পর লাস্ট আমি ঠিক আছে, আমরা যদি বাগান যদি কাটি দেওয়ার ইচ্ছা হয় আমরা কাটিলেন, হ্যাঁ, টাকা নেওয়ার পরও তো কবা এখানে আপনার হাত নাই, এটা ম্যানেজার হাত। আচ্ছা যাক, ম্যানেজার যা করার করছে, এরপর মহিলা আছে, ওনার পরিবারের গায়ের হাত দিচ্ছে, ওনারা অবজেকশন দিচ্ছে, বাধা দিচ্ছে, ওইখানে অনেক দশাহস্তি হয়েছে। আমাদের আজকে মূল কারণ হলো চেয়ারম্যান হলো আমাদের প্রতিনিধি, চেয়ারম্যান কি ভূমিকা নিতেছে, চেয়ারম্যানের কাছে আগে একবার জানাইছি, চেয়ারম্যানের ম্যানেজার কি বলছে, ম্যানেজার কি বলছে এটা আমি শুনে নেই। এখন আজকে আসছি সকাল, আমরা এখানে আসছি 8টা বাজে আসছি, এখন বাজছে 10টা, আমরা 2 ঘন্টা এখানে সময় দিচ্ছি, ম্যানেজার কি চেয়ারম্যান স্যার কি ভূমিকা নিতেছে এটা আমরা দেখার জন্য। চেয়ারম্যান সাহেব এখন আমরা যেটা জানার দরকার এটা জানাইছি, চেয়ারম্যান সাহেব আবার এমপি দি, মন্ত্রী দি, উপজেলা চেয়ারম্যান দি, যারে দি সমাধা করাক, আমরা শুধু সমাধা চাই, আমরা রিজার্ভ বাসে যেভাবে আছি আমরা এইভাবে থাকতে চাই। এই হলো আমার বক্তব্য। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন আইয়ুব ভাইয়ের কথা, যিনি টাকা লেনদেনের সাথে সম্পৃক্ত ছিলেন বা তিনি জানেন। আমরা আরেকজন প্রত্যক্ষদর্শী একটু কথা বলবো, আরেকজন তিনিও ক্ষতিগ্রস্ত, একটু দেখাই, তিনিও ক্ষতিগ্রস্ত, তার সাথে একটু কথা বলবো। আপনার দাবিটা কি, কেন বা এখানে এসেছেন আপনি? আসসালামু আলাইকুম। সংক্ষেপে। আমার জায়গাত আমার দাদা ছিল, দাদা থাকার পরে আমার আব্বু আছিল, আমার আব্বুর পরে আমি আইছি। আমি ওইখানে ঘর বানতে গেছি, আমার ঘর 4 বার ভাঙ্গি নিয়ে গেছে। 4 বার ভাঙ্গি নিয়ে যাওয়ার পরে আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে আমার যে ঘরটা যে নিয়ে যান আমার জায়গা থেকে, আপনাদের সরকারিভাবে একটা নোটিশ আছে না, আপনি আমাদেরকে নোটিশটা দেন। কোনো নোটিশ দেয় নাই আমাকে। না দেওয়ার পরে বলছে যে কি আমার নামে মামলা হইব। আমি কো মামলা হোক, আমি যদি অন্যায় যদি করে থাকি তাহলে আমার নামে 100 বার মামলা হোক, কোনো সমস্যা নাই।
তারপরে আইন মিয়ার আমি টাকাও দিছি 5,000 টাকা, বুঝছেন নি? টাকা দেওয়ার পরও হে আমার কাছ থেকে টাকা নেওয়ার পরও আমার জায়গাটা নিয়ে গেছে, সারাও লাগা দিছে। এখন ঘর দুয়ার ভাঙ্গি আমার ওয়াইফকেও মারছে, যে এই ভিডিওটা উনাদের কাছে আছে। এই হলো আমার বক্তব্য। এখন চেয়ারম্যানের কাছে আইছি, চেয়ারম্যান কি সিদ্ধান্ত দেয় আমরা সেটা মাথা পেতে নিব। কি নাম আপনার? সুমন, মোহাম্মদ সুমন। দর্শক শুনছিলেন আরেকজন ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী সুমনের কথা। তিনি বলছিলেন তার উপরও এই ধরনের রাবার বাগান কর্তৃপক্ষের অমানসিক নির্যাতন, টাকা নেওয়ার পরেও তার ঘর ভেঙে দিয়ে তার মালামাল নিয়ে গেছে এবং তার পরিবারের উপর অত্যাচার চালানো হয়েছে। আমরা একটু দেলোয়ারের সাথে কথা বলবো, একটু দেলোয়ারের সাথে সংক্ষেপে 1 মিনিটে কথা বলবো। দেলোয়ার ভাই, একটু যদি বলেন যে এই যে টাকা লেনদেনের সাথে আপনিও জানেন এই বিষয়টা, একটু যদি 1 মিনিটে বলেন। ঠিক আছে স্যার, ওই যে আইবে যেটা বলছে ওইটা 20,000 টাকার মানে কন্ট্রাক্ট হয়েছে। 5,000 টাকা আইব আলিয়াতে আমি আব্দুল সালাম থেকে নিচ্ছি, নেওয়ার পরে 5,000 টাকা দিচ্ছি আমি নেড়ে, আর 15,000 টাকা জরুল মিস্ত্রির কাছে জমা রাখছি। মানে কাজ করার পরে মানে সারা লাগানোর পরে 15,000 টাকা দেবো। এটাই আমি আইবের লগে আমার লগে আমিনের সাথে কথা একসাথে হয়েছে। 5,000 টাকা দেওয়ার পরে আর 15,000 টাকা দিব সারা স্কোয়ার, সারা লাগানোর পরে দেওয়ার কথা, এই কথা এটুকু। দর্শক আমরা আরেকজনের সাথে কথা বলবো যিনি তরুণ একদম। তারাও কিন্তু তরুণ হইলেও তারাও কিন্তু সেখানে প্রায় স্বাধীনতার আগ থেকে উনার বাবারা সেখানে আছেন, উনাদের জন্ম সেখানে। তার সাথে কথা বলবো, কেন বা আপনারা এখানে এসছেন, সকাল থেকে চেয়ারম্যান সাহেবের বাড়িতে অবস্থান নিয়েছেন, চেয়ারম্যান সাহেবের কাছে কি দাবি, আপনাদের অভিযোগটা কি, কি জন্য এখানে এসছেন, একটু সংক্ষেপে 1 মিনিটে। আমরা আসছি এখানে, আমাকেও বলা হয়েছে যে আমরা আজকে যে বসতি করতেছি আজকে থেকে 60-70 বছর আগে আমার দাদা আসছে এই জায়গায়, উনারা যে গাছ লাগাইছে অনেক মোটা কাঁঠাল গাছ, আম গাছ, আমার বসতে বাড়িঘর সম্পূর্ণ সবকিছু আছে, কিন্তু উনারা এগুলা জায়গা আমাদেরকে দেওয়ার পরে অন্য জায়গা আর বিশিষ্ট জায়গা যেগুলো ছিল ওগুলাতে উনারা বাগান করে গেছে। ওইখানে উনাদের ড্রেন আছে, সীমানা আছে, এবং উনারা যে রাবার বাগান করছে ওই গাছের গোড়া এখন পর্যন্ত আছে, কিন্তু উনারা এখন আমাদের ড্রেন সীমানা অতিক্রম করে আমাদের এই ফলনীয় গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, আমাদের অনেক ঘর বাড়ি সব ভাঙচুর করে এখন আমাদেরকে বলতেছে আমরা এই গাছ কেটে নেওয়ার জন্য, না হলে উনারা কেটে নিয়ে যাবে। তো আমরা বললাম কেন, এগুলো তো আমাদেরকে আজকের বাড়ি না, এগুলা আপনার বাগান আগে আসছে না আমরা আগে আসছি? তাহলে আমরা যদি আজকে 60 বছর ধরে বসতি করতে পারি, তাহলে এখন আপনারা আসি বলবেন যে আমরা উচ্ছেদ হওয়ার জন্য আপনারা আমাদের গাছ কাটি নিয়ে যাবেন, গাছ কাটি এখানে বাগান করবেন, এটা তো কখনো হতে পারে না। তো আমরা আছি, আবার ওনারা বলে যে আপনারা রিজার্ভে আছেন, তো আমার প্রশ্ন হলো রিজার্ভ সরকারের, এই জনগণগুলো কি সরকারি নয়? এই জনগণকে কি সরকারের বাহিরে? আমাদেরকে আইডি কার্ড নাই? আমরা কি এই দেশের নাগরিক নয়? তাহলে যদি আমরা নাগরিক হই তাহলে আমাদেরকে যারা বাগান করছে, বাগান করার আগে উনারা আমাদেরকে সীমানা দিয়ে গেছেন, তাহলে এখন উনারা সীমানা অতিক্রম করে আমাদের পুরানো বাড়িঘর, পুরানো গাছ উনারা কেটে নিয়ে যাবে। তো আমরা চেয়ারম্যান সাহেবের কাছে আসছি এই জন্যে, উনি আমাদেরকে যেন একটা ফয়সালা দিয়ে আমরা যেন রিজার্ভবাসী আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারি আগের মতো, আমরা এই একটা ফয়সালার জন্য আমরা আসছি। দর্শক শুনছিলেন, সকলে অনেকের কথা শুনছিলেন, ভুক্তভোগী পেনশন হবে অনেকে বলছিলেন যে কেন তারা এখানে এসছেন, তাদের ক্ষোভ কি, তাদের দাবি কি, সেই কথাগুলো আপনারা এখন শুনছিলেন। এখানে সকাল 8টা থেকে এ পর্যন্ত যে মানুষগুলো চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে অবস্থান নিয়েছেন, চেয়ারম্যান সাহেব কিন্তু ভিতরে আমরা খবর পেয়েছি উনি আছেন, এবং উনি এই ক্ষুব্ধ মানুষগুলোর সাথে কথা বলেছেন। ইতিমধ্যে তিনি জানিয়েছেন সেটি তিনি আমাদের যে ফটিকছড়ির যে সাংসদ রয়েছে খাদিজাতুল আনোয়ার সোনি, তিনি দেশের বাইরে রয়েছেন, তিনি যদি দেশে যখন আসবেন তার সাথে কথা বলে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে তিনি এটি একটি বিহিত ব্যবস্থা করার চেষ্টা করবেন, সেই আশ্বাসটুকু তার কাছ থেকে আমরা পেয়েছি। এই যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের দাবি হচ্ছে যে যখন রাবার বাগান প্রথম সৃজন করা হচ্ছিল তখন তো তাদেরকে সীমানা নির্ধারণ করে দিয়ে তাদেরকে একটা এলাকা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, সেখানে তারা বসবাস করতেছে, কিন্তু এখন এসে কেন তাদের এই যে ঘরবাড়ি ভাঙচুর, তাদের উপর মামলা দিয়ে হয়রানি, মারধর করা, এবং তাদের প্রায় অর্ধশত বছর বয়সী 30 বছর, 40 বছর, 50 বছর বয়সী বিভিন্ন ফলজ বৃক্ষ কেটে আজকে তছনছ করা হচ্ছে। সরকার যেখানে বলছে প্রতি ইঞ্চি খালি জমিতে গাছ লাগান, পরিবেশের ভারসাম্য রক্ষা করেন, পরিবেশ বাঁচান,
সেখানে বনশিল্প উন্নয়ন কর্তৃপক্ষ কেন গাছের প্রতি এই ধরনের নৃশংসতা চালাচ্ছে, এটি তাদের একমাত্র দাবি। তারা যেটি জানিয়েছেন, 11 লক্ষ রোহিঙ্গা যদি বাংলাদেশ সরকার মানবিকতার পরিচয় দিয়ে স্থান দিতে পারে, তাহলে স্বাধীনতার আগ থেকে বসবাস করা বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে তারা কেন এখানে বসবাস করতে পারবে না? প্রয়োজনে তাদেরকে বিকল্প জায়গায় পুনর্বাসন করা হোক। রাবার বাগান কর্তৃপক্ষ রাবার বাগান তাদের সম্প্রসারণ করুক, তাদের কোনো সেক্ষেত্রে তারা কোনো আপত্তি বা তারা কোনো বিশৃঙ্খলা করবে না। এটি হচ্ছে এই জমায়েত বা এখানে উপস্থিত হওয়া লোকজনের একমাত্র দাবি। আবু মুসা জীবন, গ্লোবাল বাংলা, ফটিকছড়ি, চট্টগ্রাম।